পরমাণু মডেলগুলো কি কি আছে? একটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আমাদের অ্যাকচুয়ালি পরমাণু মডেলটা ওইভাবে পড়তে হবে না, কিন্তু আমাদের কিছু জিনিস জানতে হবে। তো সেই জিনিসগুলো আসলে কি, সেটা হচ্ছে রাদারফোর্ড 1911 সালে, ঠিক আছে, রাদারফোর্ড 1911 সালে একটা প্রস্তাবনা দেন, সূর্যের সাথে তুলনা করে একটা পরমাণু মডেল দেয়, যে মডেলে বলা হয় যে কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং সকল ভর, পরমাণুর যত ভর আছে সব কিছু এই কেন্দ্রে কেন্দ্রভূত থাকবে। ঠিক আছে, আর বাকিগুলো এর কক্ষপথে ইলেকট্রনসমূহ কী করতে থাকবে? আবর্তন করতে থাকবে। আর এই যে কেন্দ্রের যেই পরমাণু কেন্দ্রীভূত যে থাকে সমগ্র ভর, এটাকে বলা হয়ে থাকে আসলে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যেই আমরা হচ্ছে গত ক্লাসে যেগুলো দেখেছিলাম সেটা হলো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। ঠিক আছে, এই নিউক্লিয়াসের মধ্যেই আছে। তাহলে নিউক্লিয়াসটা কোথায় থাকছে? একটা পরমাণুর কেন্দ্রে থাকছে, যেখানে আসলে ভর প্লাস চার্জ, এবং এই চার্জটা কি চার্জ? এটা হচ্ছে পজিটিভ চার্জ। ঠিক আছে, এইটার টোটাল জিনিসটা কোথায় থাকে? এই কেন্দ্রে থাকে। আর এই কেন্দ্রতে কি করছে? এই কেন্দ্রতে এই ইলেকট্রনের সবচেয়ে সকল ভর এখানে রাখছে। ঠিক আছে, এই কেন্দ্রতে। আর এই কেন্দ্রটাকে বলা হচ্ছে আসলে নিউক্লিয়াস। এবং ইলেকট্রনগুলো কি করছে? সমদূরত্বে, অর্থাৎ সমদূরত্বে এখানে কি আবর্তন করছে। ঠিক আছে, এটা ছিল আসলে, আরও কয়েকটা মতবাদ আছে রাদারফোর্ডের, তো সেগুলো সে দিয়েছিল। তো অত আমাদের জানার আসলে দরকার নাই আপাতত, আমরা ধীরে ধীরে আরও জানবো। আর এখানে একটা বিষয় ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেলই তো ঠিক ছিল, তাহলে আবার বোরের পরমাণু মডেল কেন দিল, তাই না? আচ্ছা, এখানে একটা কারণ আছে, সেটা হলো রাদারফোর্ড একটা কথা বলেছিল যে আসলে সূর্যের সাথে তুলনা করেছিল। ঠিক আছে, তো ইলেকট্রনসমূহ যখন ঘুরতে ঘুরতে আসলে কেন্দ্রে চলে যাবে, তখন কি হবে? এই মডেলের পতন ঘটবে, যার জন্য রাদারফোর্ডের মডেলটা আর টিকে নাই। পরবর্তীতে নিলস বোর কি করে? আরেকটা পরমাণু মডেল দেয়, এটা কিছু সংশোধিত রূপ, তো সেই মডেলটাই বর্তমানে প্রচলিত। এখন তাহলে আসলে আমরা কি জানবো বা আমাদের কি জানার দরকার আছে এখানে? আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, আমরা তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সম্পর্কে জেনে গেছি। ঠিক আছে, তাহলে এখন এই ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদেরকে কি জানতে হবে? কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। তাহলে আজকে মূলত আমাদের পড়ার বিষয় হচ্ছে কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই কোয়ান্টাম সংখ্যাটা কি, বা আমরা হচ্ছে কিভাবে এগুলোর মানে বুঝবো বা ব্যবহার করব আমাদের রসায়নে, সেটা আমরা একটু দেখব। তো আমরা কি বলছি? কেন্দ্রে তো থাকে পজিটিভ চার্জ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে এইখানে যে ইলেকট্রনগুলো থাকে, এসব কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো থাকে, প্রত্যেকটা ইলেকট্রনকে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ঠিক আছে, এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এই ইলেকট্রনকে, প্রত্যেকটা ইলেকট্রনকে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি কোয়ান্টাম সংখ্যাসমূহ। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মূলত 4 ধরনের। একটা হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গৌণ বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, তারপরেরটা হচ্ছে চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর পরেরটা হচ্ছে স্প্যান বা ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এন। আর গৌণ যেটা, সেটা হলো এল। ঠিক আছে, আর
চৌম্বকীয় এটাকে এম দ্বারা এবং ঘূর্ণায়ন যেটা এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমরা একটু দেখি এবার। এটা হচ্ছে আমাদের একটা পরমাণু। তো এগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এগুলো প্রত্যেকটা এক একটা কক্ষপথ, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা এক একটা কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথকে এন, যেহেতু এটা হচ্ছে কী দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো n = 1 মানে কি? এটা হলো প্রথম কক্ষপথ। তাহলে n = 1 মানে কি? এটা হলো প্রথম কক্ষপথ। তারপরে এটা n = 2, এটা দ্বিতীয় কক্ষপথ। তারপরে এটা n = 3, এটা তৃতীয় কক্ষপথ। তারপরে n = 4, এটা চতুর্থ। n = 5 কক্ষপথ, ঠিক আছে? তাহলে এগুলো n 1 2 3 4 5 এগুলো হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেগুলো আসলে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন এইগুলাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? কে দ্বারা। এগুলাকে প্রকাশ করা হয় কি দ্বারা? কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ প্রথম কক্ষপথকে কে, প্রথমটাকে কে, তারপরেরটাকে এল, তারপরেরটাকে এম, তারপরেরটাকে এন, তারপরেরটা ও, ঠিক আছে? এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে এদের শক্তি আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে এক একটা হচ্ছে কক্ষপথ। তাহলে এদের শক্তির ক্রমটা কেমন হবে? শক্তির ক্রমটা হবে হচ্ছে কে = n = 1, এটা প্রধান কক্ষপথ, ঠিক আছে? তারপরে দ্বিতীয় এল = কি? n = 2। তারপরে এম = কি? n = 3। এভাবে হতে থাকবে। তো আমরা বলছিলাম যে কথা, যে আমাদের যে শক্তির ক্রমটা এটা প্রধান শক্তি স্তর। এগুলাকে প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়? শক্তি স্তর, ঠিক আছে? শক্তি স্তর প্রত্যেকটা কি? এক একটা শক্তি স্তর। তাহলে কার শক্তি কতটুকু এটা আসলে ডিফাইন করা হচ্ছে কেন্দ্র থেকে কে কতটা দূরে। তাহলে যে দূরে হবে তার আকর্ষণ শক্তির কারণে এখানে আসলে ক্রমটা লেখা হয়ে থাকে। এখন কথা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কার ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ এই কক্ষপথগুলোতে কার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা = 2n²। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন যখন হচ্ছে n = 1 তখন কি হচ্ছে একটু আমরা খেয়াল করি। তখন হচ্ছে 2 × n এর ভ্যালু কত? 1²। তাহলে কত হচ্ছে? 2। তাহলে প্রথম যে কক্ষপথ আছে সেইখানে, তাহলে এখানে আমরা আরেকটা ইলেকট্রন সংখ্যা লিখি, হ্যাঁ, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা আসতেছে? 2টা। এরপরে n = যখন 2 হচ্ছে তখন কি হচ্ছে? 2 × 2², তার মানে কত? 8। তাহলে ইলেকট্রন এখানে কয়টা থাকতে পারছে? 8টা। এরপরে n = যখন 3 হচ্ছে 2 × 3², 18। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রথম তৃতীয় কক্ষপথে কয়টা? 18টা। তারপর n = যখন 4 হচ্ছে তখন 2 × 4², তাহলে কত হচ্ছে? 32টা। তাহলে 32টা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকছে, ঠিক আছে? এরপর যখন n = 5 হচ্ছে তখন কিন্তু একটা ঘটনা ঘটতেছে, সেখানে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এই যে ফর্মুলাটা আমরা 2n², এখানে কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? এটা হচ্ছে n = 4 পর্যন্ত ঠিকঠাক কাজ করে, তারপর থেকে এগুলো আসলে
চতুর্থ শক্তিস্তরের পর থেকে 32টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। সুতরাং এই সূত্রের যেই সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে 4, এখান থেকে n = 4 পর্যন্ত এই 4টা শক্তি স্তর, এই 4টা শক্তি স্তরে আসলে এই সূত্রটা কার্যকর। পরবর্তী থেকে এটার ডিমেরিট অর্থাৎ এটার সীমাবদ্ধতা আছে। তো আমাদের যেগুলো লাগে আমাদের 4 পর্যন্ত হলে হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা ওদিকে আর আমরা মাথা ঘামাবো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের শক্তির ক্রম ছিল, এবং টোটাল যে বিষয়গুলো ছিল এখানে সেটা হচ্ছে আমাদের প্রধান যেই ইলেকট্রন বিন্যাসের যেই ধারণ ক্ষমতাগুলো আছে এক একটা কক্ষপথে, আমরা এগুলাকে কী বলছি? শক্তি স্তর। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন। তারপরের কক্ষপথে কয়টা থাকতে পারবে? 8টা, ঠিক আছে। এখানে কয়টা থাকতে পারবে? এভাবে 8টা। তারপরের কক্ষপথে কয়টা থাকতে পারবে? এভাবে কয়টা থাকতে পারবে? এভাবে 18টা। তাহলে আমরা এখান থেকে যেটা বের করলাম, ঠিক আছে, যে n = 1, তার মানে আমার যেই শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে কয়টা? 2টা। পরে দ্বিতীয়টাতে কয়টা থাকতে পারবে? 8টা। তারপরে তৃতীয়টাতে কয়টা থাকতে পারবে? 18টা। পরেরটাতে কয়টা থাকতে পারবে? 32টা। পরেরটাতেও 32টা থাকতে হবে, ঠিক আছে। এটা একটা সীমাবদ্ধতা আছে। আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন আমরা এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। তো আপাতত আমরা 4 পর্যন্তই আমাদের আসলে দরকার হবে। সুতরাং আমরা এইখানে যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n, এবং এখানে যে প্রত্যেকটা পরমাণুর প্রত্যেকটা এই স্তরগুলোকে কী বলা হচ্ছে? শক্তি স্তর। আর এই কেন্দ্রটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়াস। সুতরাং আমরা হচ্ছে আজকের ক্লাসের জন্য শুধুমাত্র এই একটাই দেখব, সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n, এবং এটা আমরা দেখেছি অলরেডি। সুতরাং আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য, আমরা যদি ইলেকট্রন বিন্যাসের কথা বলি, আমরা হয়তো এরকম দেখে থাকব ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1s 2s 2p 3s 3p এইভাবে কি আছে? ক্রমগুলো আছে, ঠিক আছে, যে এখানে 2টা নিতে পারে, এখানে 2টা নিতে পারে, পিতে 6টা নিতে পারে। তো এই বিষয়গুলো কিভাবে আসে, এই জিনিসটাই যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে কি? কোয়ান্টাম সংখ্যা। তা না হলে আমরা কি করতে পারবো না? আমরা ক্লিয়ারলি কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে আজকের ক্লাসটা আমি একটু ওভারভিউ দিয়ে নিই। প্রথমে আমরা দেখলাম হচ্ছে পরমাণু মডেল, আর রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, এবং এটার মধ্যে জাস্ট মানে বেসিক যে পার্থক্যটা আমরা এটা একটু বললাম। এবং এই মডেল থেকে আমরা এই জিনিসটা জানলাম যে আমাদের হচ্ছে যেই পরমাণু, এই পরমাণুর কেন্দ্রে আসলে সকল ভর কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে, চার্জ প্লাস ভর। সুতরাং এটা হচ্ছে পজিটিভ চার্জ আর কি, এবং ভর। তাহলে এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসে আমরা দেখেছিলাম স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকাসমূহ। সেটা গত ক্লাসে যারা দেখো নয় তারা একটু দেখে নিবা, ঠিক আছে। ওটা ছিল আমাদের নিউক্লিয়াসের ঘটনা। এরপরে প্রত্যেকটা ইলেকট্রন, আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেই শক্তি স্তরগুলো আছে, আমরা এটা জানতাম যে পরমাণু মডেল অনুসারে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সমকেন্দ্রিক দূরত্বে প্রত্যেকটা ইলেকট্রন কি করতেছে? ঘূর্ণায়মান, মানে আবর্তন করছে আর কি, ঠিক আছে। তো এই যে আবর্তনটা করতেছে, এই ইলেকট্রনগুলোকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? প্রকাশ করা হয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কি করা হয়? ইলেকট্রনগুলোকে প্রকাশ করা হয়। প্রত্যেকটা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য 4 ধরনের কি আছে? কোয়ান্টাম সংখ্যা আছে। কি কি কোয়ান্টাম সংখ্যা আছে? সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্প্যান, অর্থাৎ n l m s। এই 4টা দিয়ে একটা ইলেকট্রনকে কি করা হয়? প্রকাশ করা হয়ে থাকে। আজকে আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব, এবং সেটা ডেফিনেটলি
এই প্রিন্সিপাল অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার ওপর বেস করেই কিন্তু গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করতে হয়। সুতরাং আমরা এইখান থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে কি দেখলাম, আমাদের যে পরমাণু মডেলটা থাকবে বা পরমাণু দেওয়া থাকবে, সেই পরমাণুর প্রত্যেকটা স্তরকে নিউক্লিয়াস ব্যতীত তার চারপাশে যেইগুলো আছে অর্থাৎ যে স্তরগুলো আছে এগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর, এবং প্রত্যেকটা শক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা, ঠিক আছে। এবং এটা কি একটা পূর্ণ সংখ্যা, এনটা কি, এন হচ্ছে পূর্ণ সংখ্যা নেবে। তাহলে n = 1 মানে প্রথম শক্তি স্তর, তারপরে কি n = 2, তাহলে আমরা এখানে আরেকবার লিখিত n = 1 মানে কি প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, ঠিক আছে। n = 1 মানে কি প্রথম শক্তি স্তর, n = 2 মানে কি দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তর। সুতরাং n = 1 মানে প্রথম শক্তি স্তর, n = 2 মানে কি দ্বিতীয় শক্তি স্তর, এভাবে n = 3 মানে কি তৃতীয় শক্তি স্তর। তাহলে প্রত্যেকটা শক্তি স্তরে কি থাকে, ইলেকট্রন থাকে। এখন এই কয়টা ইলেকট্রন আসলে থাকতে পারে সেইটা আমরা বের করলাম কি দ্বারা n = 2n², ঠিক আছে। এখানে এই সূত্রটার একটা সীমাবদ্ধতা হচ্ছে 4-এর পর থেকে, অর্থাৎ n = 5 শক্তি স্তর থেকে এইটা হচ্ছে আর কাজ করে না বলতে এটার একটু ডিমেরিট আছে, আর আমাদের ওই পর্যন্ত লাগবেও না। সুতরাং n = 4 পর্যন্ত। তো এই সীমাবদ্ধতাগুলো আরও হায়ার স্টাডি যারা করে তাদের ক্ষেত্রে দরকার হয়। সো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা n = 4 হলে পরে আপাতত হয়ে যাবে। সুতরাং আমরা এটা কিভাবে বের করলাম, n = 2n²। এখানে আমরা প্রধান যখন n = 1 দিচ্ছি তখন 2 × 1 2টা পাচ্ছি, যখন দ্বিতীয় শক্তি স্তর তখন 8টা, তৃতীয় 18টা, পরে চতুর্থ শক্তি স্তরে আমরা 32টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারছি, আমাদের এই যে ইলেকট্রন যে ধারণ ক্ষমতার যে ব্যাপারটা, এটা আমরা 2n² থেকে 4টা অর্থাৎ 4টা শক্তি স্তর পর্যন্ত আমরা শিখে নিচ্ছি। এরপরের যেগুলো আছে এইগুলো আমরা পরবর্তীতে শিখব, বাট আমাদের আপাতত যেগুলো লাগবে সেটা এই 4টা পর্যন্ত হলেই হবে। সুতরাং কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমরা এগুলো একটু দেখলে পারে হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা একটু বাসায় এটা দেখবা যে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা আসলে যেই তোমার হচ্ছে এই কক্ষপথগুলো একবার আঁকাইবা সবাই, ঠিক আছে। একবার আঁকানোর পরে তোমরা এগুলো n = 1 2 3 লিখবা, তারপরে কি KL MN এভাবে কিন্তু ডিনোট করবা, তাহলে তোমাদের মনে থাকবে। এবং শক্তির ক্রমটা একটু খেয়াল করো যে K হচ্ছে ছোট, তার থেকে বড় হচ্ছে L M N O, এভাবে আসলে সিকোয়েন্স অনুসারে আগাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা শিখব, এবং এই গৌণ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই n-এর ওপরে নির্ভর করবে। সুতরাং আগে n-টাকে ভালোভাবে বুঝতে হবে, তারপর আমরা গৌণতে যাব। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। এবং তোমরা অবশ্যই বাসাতে এইভাবে পরমাণু একে এখানে যে শক্তি স্তরগুলো আছে কোন শক্তি স্তরে মানে n-এর ভ্যালু কত হইলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।